আচ্ছা, আজকে আমরা বিবি কুন্ডুর 3 নম্বর মডেল সেট করাবো, যার পেজ নাম্বার হচ্ছে 338। পেজ নাম্বার 338। আমরা যেমন অঙ্ক স্টার্ট করি লাস্টের থেকে, সেই লাস্টের থেকেই অঙ্ক স্টার্ট করবো, ঠিক আছে তো? তো লাস্টে কি ছিল দেখ, লাস্ট অঙ্ক দিয়েছে দেখ ক্যাশ ফ্লো, একদম লাস্ট ক্যাশ ফ্লো থেকে স্টার্ট করবো। 8 তাকে দিয়েছে দেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে তো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়েছে, বলছে লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিমিটেশন করে লেখো, ঠিক আছে? লিখবো লিমিটেশন। তো থিওরির সঙ্গে অঙ্ক অর দিয়েছে দেখ, বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করে দাও। তো সিম্পল একটা অঙ্ক দিয়েছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদম ইজি দিয়েছে। তো চ আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডাকটা কাট। কি লিখবো? ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটে লিখলাম AS3, ঠিক আছে? AS3, তারপর লিখবো কি ফর দ্য ইয়ার এন্ডেড। রুপিসের 3টে ঘর করে দিলাম। এবার আমরা লিখি ফর দ্য ইয়ার কত লিখবো বল? 31/12/23। কি লিখবো? 31/12/23। এখানে লিখলাম ফর দ্য ইয়ার এন্ড ডেট 31/12/23। পার্টিকুলার্স রুপিস রুপিস রুপিস। প্রথমে এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে কি লিখতাম? প্রফিট বিফোর ট্যাক্স। লেখ প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স। তো দেখ এখানে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে দেখ কোশ্চেনটা যদি দেখি ভালো করে দেখ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখান থেকেই প্রফিটটা লিখতে পারবো, ঠিক আছে তো? প্রফিট কত ছিল? 40 ছিল, 80,000 হলো, তাহলে প্রফিট কত হবে? নেট প্রফিট 40,000 টাকা। এর সাথে আমরা জানতাম পিবিটি বের করতাম কি করে? নেট প্রফিটের সঙ্গে ট্যাক্স যোগ করতাম, আর কি কি যোগ করতাম বল? ট্যাক্স যোগ করতাম, আর ডিভিডেন্ড যোগ করতাম, আর রিজার্ভ যোগ করতাম। তো নেই তো, বাকি একটাও কিছু নেই। তাহলে ডাইরেক্ট তুই লিখে দিতে পারিস পিবিটি 40,000 টাকা। পিবিটি কত লিখবি? 40,000 টাকা, এখানে লিখে দিলাম ডাইরেক্ট। এর সাথে যোগ করতাম কি? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। তো নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স কি হবে? ঠিক আছে, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স মধ্যে কি কি আছে দেখা যাক এখানে এক একটা করে। আমার চোখে দেখ কি কি পড়ছে। দেখ, একটা বলেছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, তোরা বললি প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে তো? 20,000 টাকা ছিল, 5,000 টাকা হলো, তার মানে কত টাকা কমে গেল? 15,000 টাকা। তাহলে লিখ, এটা হচ্ছে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসে। কি লিখবো? প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি এক্সপেন্সেস কত টাকা? 15,000 টাকা। বোঝা গেল এটা? 20 ছিল, 5,000 টাকা হলো, কত কমলো? 15,000 টাকা কমলো। তার মানে আমরা এখান থেকে পিএলটা নিলাম, এখান থেকে প্রিলিমিনারিটা নিলাম। আর কি বলেছিল অ্যাডিশনাল ইনফরমেশন দেখ, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। বিল্ডিং এর উপর কত পার্সেন্ট কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে? 40,000 টাকা। এটাও তো নন ক্যাশ এক্সপেন্সেস। লেখ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 40,000 টাকা। কত হলো? 40 আর 15 যোগ করে 55,000 টাকা। 55 আর 40 যোগ করে কত? 95,000 টাকা। লোন দেবে না? কত হলো? 95,000 টাকা। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। হলো?
এবার দেখ এক একটা করে পড়ি। কেইটার্স, কেইটার্স ৮০ ছিল ৮৫ হলো, তার মানে কি ৫,০০০ টাকা বেড়েছে, যোগ করব কেইটার্স। বিলস পেবেল ২০ ছিল ১৫ হলো, ৫,০০০ টাকা কমেছে, তাহলে বিয়োগ করব। ঠিক আছে? আচ্ছা এইদিকে চলে আয়। স্টক ৭০ ছিল ৮০ হলো, ১০,০০০ টাকা বেড়েছে, কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয়। ডেটার্স ৩৫ ছিল ৩০ হয়েছে, ডেটার্স কমেছে, কারেন্ট অ্যাসেট কমেছে, কমলে প্লাস করতে হয়। ঠিক আছে তো? আর তো কিছু নেই, তাহলে দুটো দুটো যোগ দুটো বিয়োগ। প্রথমে লেখ যোগগুলো লেখ। হ্যাঁ লেখ, অ্যাড দিয়ে লেখ, কি লিখবি? ইনক্রিজ ইন, এরপর লেখ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি ছিল? কেইটার্স। কোন কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করেছে? অনলি কেইটার্স, অনলি কেইটার্স, অনলি কেইটার্স, অনলি কেইটার্স। কত টাকা? ৫,০০০। কত কত বললাম? ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। ঠিক আছে তো? হয়ে গেল? আচ্ছা আর কি যোগ ছিল দেখ, লিখে রেখেছি, কোশ্চেনে লিখে রেখেছি। আর কি যোগ ছিল স্যার? ডেটার্স ছিল যোগ, ডেটার্স। ডেটার্স কি? কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট কি হয়েছে? কমছে। লেখ ডিক্রিজ ইন, লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। যোগ দিয়ে লেখ, যোগ দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি লিখবি? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কি লিখবি বল? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কি লিখতে বললাম বল? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি ছিল? ডেটার্স। কত টাকা? ৫,০০০ টাকা, তাই তো? দেখে নে তো কত টাকা ছিল ডেটার্স। ডেটার্স ৫,০০০ টাকা। ঠিক আছে? বোঝা গেল? এবার মাইনাস করব। কি মাইনাস হবে? একটা লিখবি ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, লেখ ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কোন কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করেছে এখানে? কোন কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করেছে? কোন? বিলস পেবেল ৫,০০০ টাকা ডিক্রিজ, ৫,০০০ টাকা। লেখ বিলস পেবেল ৫,০০০ টাকা। আর কি ছিল? আরেকটা দিয়ে কি ছিল? ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, লেখ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। কোন কারেন্ট অ্যাসেট এখানে ইনক্রিজ করেছে? কোন কারেন্ট অ্যাসেট এখানে ইনক্রিজ করেছে? স্টক। স্টক কত? ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা মাইনাস হলো স্টক। যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে? ৯৫ আর ৫ ১০০, ১০০ আর ৫ যোগ করে ১০৫। ১০৫ থেকে ৫ বাদ দিলে ১০০, ১০০ থেকে ১০ বাদ দিলে ১০০ থেকে ১০ বাদ দিলে কত হয়? ৯০। ৯০,০০০ টাকা। ঠিক আছে? লিখে দিলাম। বাইরের ঘরে ঠেলে দে, বাইরের ঘরে ঠেলে দে। ৯০,০০০ টাকা। তাহলে আমাদের প্রথম অ্যান্সার কি বেরোলো? কি বললাম? প্রথম অ্যান্সার কি বেরোলো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ৯০,০০০ টাকা হয়ে গেল। এবার লেখ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো বুঝতে পারছিস? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস চলে আয়, কোশ্চেনে চলে আয়, দেখ কোশ্চেনের দিকে তাকা, অ্যাসেটের দিকে তাকা। কি ছিল প্রথমে? ল্যান্ড এন্ড বিল্ডিংটা পরে করছি। প্ল্যান্টটা বল। প্ল্যান্ট ২,০০,০০০ ছিল ১,৭০,০০০ হলো। প্ল্যান্ট বেড়েছে না কমেছে? কমেছে। প্ল্যান্ট কমতে পারে কখন? হয় বেচতে পারি, নাই ডেপ্রিসিয়েশন। আমি ধরে নিচ্ছি কি ধরবো বল? যা খুশি ধরতে পারি। এখন আর ডেপ্রিসিয়েশন ধরিস না। এখন ডেপ্রিসিয়েশন ধরলে কিন্তু চেঞ্জ করতে হবে উপরে। সেল। ঠিক আছে তো? তাই আমি ধরে নিয়েছি প্ল্যান্টটা, প্ল্যান্টের ভ্যালু কমে গেছে মানে সেল হয়েছে। লেখ সেল অফ প্ল্যান্ট ৩০,০০০ টাকা। লেখ সেল অফ প্ল্যান্ট ৩০,০০০ টাকা। সেল অফ প্ল্যান্ট কত লিখলাম? ৩০,০০০ টাকা। নেক্সট কি বলেছে দেখ? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমি কালকে যখন করালাম ক্যাশ ফ্লো বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, কালকে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, ডেপ্রিসিয়েশন ছিল। তো অ্যাডজাস্টমেন্ট থাকলে তার একটা লেজার খুলেছিলাম মনে পড়ে? টি ফর্মে। তাহলে এখানে কার লেজার খুলো? টি ফর্মে ল্যান্ড। লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং খোল, টি ফর্মে খোল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। দেখ হয়ে গেল টি ফর্মে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। অত প্রপারলি মেইনটেইন করতে হবে না, জাস্ট করলেই হবে। প্লাস এদিক মাইনাস।
এখানে দেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ওপেনিং ব্যালেন্স কত ছিল লেখ প্রো ব্যালেন্স বিডি কেন প্রো ব্যালেন্স বিডি ছিল 1,05,000 আর বাই ব্যালেন্স সিটি কত ছিল 1,60,000 তো ল্যান্ডের উপর ডেপ্রিসিয়েশন কত হয়েছিল দেখ লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল 40,000 টাকা ডেপ্রিসিয়েশন হলে কি হয় ব্যালেন্সটা কমে যাবে তাহলে লিখো বাই ডেপ্রিসিয়েশন 40,000 টাকা টোটাল কত হলো 2 লাখ টাকা তাই তো 1,60,000 আর 40 করে 2 লাখ 2 লাখ থেকে 1,05,000 বাদ দিয়ে কত হচ্ছে 95,000 এটা কি করেছি পারচেজ করেছি লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট এত টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পারচেজ করেছি লেখ উপরে লেখ মাইনাস দিলি পারচেজ করছি মানে টাকা চলে যাচ্ছে লেখ পারচেজ অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পারচেজ অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত 95,000 টাকা তাই তো মাইনাস 95,000 30 থেকে 95 বাদ দিয়ে কত হচ্ছে দেখ minus 65,000 লাস্ট সি দিয়ে লিখবে কি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি লিখবো দেখ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি কি ছিল দেখ প্রথমেই ছিল শেয়ার ক্যাপিটাল 2,10,000 ছিল 2,50,000 হলো তাহলে কি লিখবো ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল বুঝিস তো শেয়ার ইস্যু করে আমার টাকা আসছে কত 40,000 টাকা ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 40,000 তারপর দেখ কি বলেছে ব্যাংক লোন 1,40,000 তুলে 1,05,000 হয়েছে মানে লোনটা কি হয়েছে কমে গেছে মানে লোন শোধ করে দিয়েছিস তাহলে কি লিখবি রিপেমেন্ট অফ ব্যাংক লোন 35,000 টাকা লেখ রিপেমেন্ট অফ ব্যাংক লোন 35,000 টাকা মাইনাস দিয়ে লেখ চল্লিশ থেকে 35 বাদ দিলে বাইরে বসবে 5,000 টাকা কর প্লাস মাইনাস কর 90 থেকে 65 বাদ দিলে কত হয় 25 25 5 যোগ করলে কত হয় 30 লেখ যেটা বেরোলো তাকে কি বলা হয় চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তাই তো কি লিখতাম নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিক আছে তো এর সাথে যোগ করব কি ছিল কোশ্চেনে ক্যাশ আর ব্যাংক দুটোই ছিল তাহলে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক তাহলে ক্যাশের ওপেনিং কত ছিল ব্যাংকের ওপেনিং কত ছিল ক্যাশের ওপেনিং ছিল 50 আর ব্যাংকের ওপেনিং ছিল 10 মানে 60 তাহলে দুটো মিলে কত হচ্ছে 60 একবারে 60 লিখে দিলাম ক্যাশ অ্যান্ড ব্যাংক 60 তাহলে ক্লোজিং কত হবে 90 হবে দেখ তো ক্লোজিং ক্যাশ আর ব্যাংক মিলে 90 হচ্ছে লেখ ক্লোজিং ক্যাশ অ্যান্ড ব্যাংক মিলে বললো 90 হয়েছে দেখা যাক 90 হলো কি নয় এই দেখ ক্যাশের ক্লোজিং 75 আর ব্যাংকের ক্লোজিং 15 75 আর 15 যোগ করে 90 তাহলে অঙ্কটা মিলে গেল টাইম লাগলো না অঙ্কটা করতে টাইম লাগলো বাট অঙ্কটা তো মিলে গেল অঙ্ক কঠিন হয় হবে না অঙ্ক সোজাই থাকবে কিন্তু আমি বললাম লেন্দি অঙ্ক কিন্তু ক্যাশ ফ্লোটা একটু লেন্দি বোঝা গেল আমাদের 8 দাগের অঙ্কটা নেক্সট
সাতের দাগের অঙ্কে চলে আয়। সাতের দাগের অঙ্ক কি বলেছে? রেশিও দিয়েছে, দেখি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও এন্ড ডেটার টার্নওভার। আমি বলবো তোদের, অবশ্যই বলবো না, পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় রেশিও সোজা দেবে, চিন্তা নেই। রেশিও এত যা রেশিও করে রেশিও সোজা দেবে, রেশিও করবি, তুই থিওরি লিখিস না, রেশিওর অঙ্ক কর। যদি অঙ্ক না পাইস তখন থিওরি করতে হবে, কিন্তু তোরা যে অঙ্ক করেছিস রেশিও ইজিলি পেরিয়ে যাবে, কিছু থাকবে না রেশিও। রেশিও যথেষ্ট ইজি অঙ্ক থাকবে। বলছে স্টক টার্নওভার রেশিও আর ডেটা টার্নওভার রেশিও, বুঝিস তো? কি বের করতে বলেছে দেখ, স্টক টার্নওভার রেশিও আর ডেটা টার্নওভার রেশিও। তো দেখ, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা দেখ, সাতের দাগে, ঠিক আছে, লেখ স্টক টার্নওভার রেশিও, ফর্মুলা লেখ স্টক টার্নওভার রেশিও। ফর্মুলা কি? সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড বাই কি এভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক, লেখ। কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক, এক লাইন ছেড়ে দেবো, ঠিক আছে তো? এবার দেখি আমাদের ইনফরমেশন কি দিয়েছে। স্যার সেল দিয়েছে, জিপি দিয়ে দিয়েছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল। দেখ না এদিক টাকা, আমরা কি জানি? সেল বের করার ফর্মুলা জানিস? কস্টের সাথে যদি জিপি যোগ করিস তাহলে সেল বেরোবে। ওরা জিপি কত বলে জমকে? জিপি কত বলে জমকে? জিপি 25% অন সেলস। আচ্ছা কস্ট বলেছে, দেখে নিই, আমি একবার দেখে নিই। এন্ড 25% অন কস্ট, কস্টের উপর 25% বলেছে, তা যার উপর বলে সে 100 হয়। তাহলে কস্ট 100, জিপি কত? 25, তাহলে সেল কত হলো? 125, কি না? আর অঙ্কে কি অ্যামাউন্ট, কার অ্যামাউন্ট বলেছে? সেল কত? 1.5 লাখ, সেল 1.5 লাখ। আমার জানতে হবে কি? কস্ট, তাই তো? বেরিয়ে গেল। ঐকিক নিয়ম করতে হবে ছোটবেলায়, কস্ট, কস্ট মানে কস্ট অফ গুডস সোল্ড, কত হবে? 1.5 লাখ বাই 125 ইন্টু 100, ঠিক আছে? কত হচ্ছে? 1,20,000 টাকা সিওজিএস। লিখে দে এখানে উপরে সিওজিএস। সিওজিএস কত লিখবি? 1,20,000 বাই কি লিখবো? এভারেজ স্টক। এভারেজ স্টক কত ছিল দেখ, এই যে ওপেনিং বাবা আর ক্লোজিং কত হচ্ছে? 27 আর 30, ঠিক আছে তো? ওপেনিং কত? 27, ক্লোজিং 30, তাহলে এভারেজ কত বল? ক্যালকুলেটর না করে বল দেখি কত হবে? ওপেনিং 27, ক্লোজিং 30, 30,000 টাকা। ওপেনিং 27,000, ক্লোজিং 33,000, তাহলে এভারেজ কত হবে? 30,000। মানে বলতে পারা, যদি অসুবিধা হয় তুই ক্যালকুলেটর নে। অসুবিধা হলে ক্যালকুলেটর, এমনি মুখোমুখি হয়। 27 আর 33 যোগ করলে কত হয়? 27 আর 3 30, 30 30 60, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30ই হয়। 27 আর 33 এর এভারেজ করলে কত হয়? 30,000 টাকা। তাহলে এখানে দেখাতে হবে করে, নাহলে যে খাতা থেকে সে নাম্বার কাটতে পারে। এভারেজ স্টক বের করার ফর্মুলা কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। রেশিওর থিওরি ভালো করে করবি কেন জানিস তো? তাহলে এমসিকিউ ইজি হয়ে যাবে। এবার ওপেনিং স্টক কত ছিল? 27,000, ক্লোজিং স্টক কত ছিল? 33,000, ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? 30,000। তাহলে এভারেজ স্টক হয়ে গেল 30,000। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল কত? কত হলো? 4 টাইমস লিখা আছে হ্যাঁ 8 টাইমস। দেখ না, আমি করছি তো, কি দরকার? সরি সরি। কস্ট অফ গুডস সোল্ড কত বের হলো তোর বল? কস্ট অফ গুডস সোল্ড তোর কত বের করলাম বল? কস্ট অফ গুডস সোল্ড বের করে দিলাম কত? 1,20,000, তাই তো? দেখে নিচ্ছে তো, 8 টাইমস হবে না, ও তো ভুল দিয়েছে, কিছু কিছু তো ভুল থাকতেই পারে, সেটা নিয়ে সমস্যা নেই, কেন 8 টাইমস বেরোনোর কথা নয়। হুম।
এখানে প্রফিটটা কার উপর বলেছে? কস্টের উপর, তো ঠিকই হয় তো? ঠিকই আছে। ভুল দিয়েছে ওরা, দেখি তো ওরা কি করেছে। এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত, ওরা ভুল দিয়েছে অ্যান্সার, বুঝিস তো? এটা কোনো মতে হতে পারে না। এটা হচ্ছে তোর 1,20,000 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4 টাইমসই হয়। অ্যান্সার ভুল দিই 4 টাইমস, 4 টাইমস হবে না। কষ্টের ওপর 25 মানে সেটার উপর 20%। এটা দেখ, এবার দেখ কি বলছে। এবার হচ্ছে আমরা করি, দেখি পরের অ্যান্সারটা মিলছে কিনা। ডেটার্স টার্নওভার রেশিও লেখ। ডেটার্স টার্নওভার রেশিও ফর্মুলা কি? ক্রেডিট সেলস, তাই তো, বাই কি লিখতাম? এভারেজ ডেটার্স। দেখ অঙ্কে ক্রেডিট সেল বলেছে না স্যার? ক্রেডিট সেল তো বলেনি। তার মানে এই যে সেল ছিল না 1.5 লাখ টাকা, ওটাকেই ধরে নে ক্রেডিট সেলস, হ্যাঁ কি না? আর অ্যাভারেজ ডেটার্স বলতে কোনটাকে লিখবো? দেখা যাক, কোশ্চেন দেখি। কোশ্চেন না দেখে কি করে বোঝা যাবে? ওরা বলেছে ডেটার্স 14,000 আর বিল 6,000, মানে অ্যাভারেজ ডেটার্স কত লিখবি? 20,000 টাকা লিখে দে, 20,000 টাকা। 14 আর 6 20,000 টাকা। ডেটার্স এর বলতে দুটোকেই বোঝায়। তাহলে 1.5 লাখকে 20,000 দিয়ে ভাগ করে কত হচ্ছে বল? এটা মিলে গেছে, দেখ এটা মিলে গেছে অ্যান্সার 7.5 টাইমস। ঠিক আছে? বাই 2 করে দিলে 20,000 বাই 2। কোনটা? 20,000 টাকা বাই 2। ও 20,000 বাই 2। শোনা আমি ধরে এটাই লিখবো, কিছু না বলে নিলাম। মনে করছি ডেটার্স ওপেনিংও কত বলেছিল বল? ডেটার্স কত বলেছিল বল? 14। ডেটার্স কত বলেছিল? 14,000। মনে করছি ওপেনিং ডেটার্স 14, ক্লোজিং ডেটার্স 14। তাহলে 14 কে 14 যোগ করে 2 দিয়ে ভাগ করে 14ই হয়। এই জন্য আর করতে হলো না। যেহেতু বলেনি আমি এখন ঝামেলায় যাবো। এর সঙ্গে অনেক কি থিওরি দিয়েছিল? কারেন্ট রেশিও আর গ্রস প্রফিট রেশিও লিখতে বলেছিল। 10 নম্বরে এই মডেল সেটের রিটায়ারমেন্টে 10 নম্বর অঙ্ক দিয়েছিল। কি দিয়েছিল দেখ কোশ্চেনটা, আগে কোশ্চেনটা পড়ে নে। আচ্ছা কোশ্চেনটা কি করার দরকার আছে নাকি আগে দাগ কেটে নেবো? আগে দাগটাই কেটে নে, তারপর কোশ্চেন পড়বো। কি? আগে দাগটা কেটে নে। দাও। নে। জানাল দি জানাল। না না, লেদার। প্রশ্ন বলো। আজকে দুটো আসতো।
দেখ রিটায়ারমেন্টের অঙ্ক দিয়েছে, দাগটা কেটে নিলাম, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা করছি, কি বলছে, পি কিউ and R were partners in a firm sharing profit and losses in the ratio of 1:1:1, মানে ওল্ড রেশিও ছিল 1:1:1। প্রথমে কি লিখবো, লেখ ইন দ্য বুকস অফ ফার্ম, লেখ ফার্ম, ইন দ্য বুকস অফ ফার্ম, দেখ আমি লিখে নিয়েছি, দেখ ইন দ্য বুকস অফ ফার্ম লিখে নিয়েছি প্রথমে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বলে পার্টনারদের নাম, তিনটে পার্টনার পি কিউ আর, ডেবিট ক্রেডিট লিখলাম। আর ব্যালেন্স শিট অ্যাজ অন, রিটায়ারমেন্টের ডেট দিতে হবে, দেখ রিটায়ারমেন্টের ডেট বলেছিল এখানে 1/1/24, আর দাঁড়া এখানে 1/1/24 লিখতে হবে, 31/12/23 লিখেছি। চ এবার অঙ্কটা করি, একটা করি, যেমন শিখেছিলাম। ক্যাপিটালের ব্যালেন্স গুলো বসা, 7,000, 5,800, 6,800। ক্যাপিটালের ব্যালেন্স গুলো বসা, পার্টনার্স ক্যাপিটাল লেখ বাই ব্যালেন্স বিডি, কত টাকা ছিল, 7,000, 5,800 আর 6,800। নেক্সট কি বলেছে, রিজার্ভ 3,000 টাকা। তো জানিস তো, এটা তো শেখাতে হবে না, রিজার্ভ কি আর পার্টনার ভাগ করতে হবে, লেখ বাই রিজার্ভ বলে 1 1 1 ভাগ করে দে। 1 1 1 লেখ বাই রিজার্ভ বলে ভাগ করে দিলাম। নেক্সট লেখ কি বলেছিল, কেইটার্স এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, এরিসি দেখেছিস? দেখ কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? কেইটার্স এর কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। 6,900 অঙ্ক দেখেই কেন যেন মনে হচ্ছে চেনা চেনা করানো অঙ্ক ক্লাসে। কেইটার্স 6,900, কেইটার্স লাইবিলিটি সাইডে লেখ কেইটার্স, লাইবিলিটি সাইডে কেইটার্স 6,900। তো লাইবিলিটি সাইড খতম হয়ে গেল, এবার অ্যাসেট সাইডে ঢুকে যা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, 5,100। কোনো অ্যাডজাস্টমেন্ট আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? হ্যাঁ স্যার আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 6,500 বলেছে, 5,100 ছিল, ওটা 6,500। লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, অ্যাসেটে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, একবারে 6,500 লিখে দিলাম রে, দেখ ঋষি, দেখ একবারে 6,500 লিখলাম। কিন্তু ছিল কত, ছিল কত বল, ছিল কত ল্যান্ড অ্যান্ড বিল্ডিং? 5,100 ছিল, 6,500 হলো, তাহলে কত টাকা বাড়লো, 1,400। তাহলে এই রিভালুয়েশন অ্যাকাউন্টের কেইটা লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট। ছ হাজার 500 মাইনাস 5,100, এরমও করা যায়। একবারে পোস্টিং কর, দুটো কাজ একসঙ্গে করতে হবে, ঠিক আছে তো, বোঝা গেল তো? হ্যাঁ, একই ব্যাপার, কিন্তু দেখ আমরা আগে যখন অঙ্ক করতাম কি করতাম, এখানে অ্যাসেটে লিখতাম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে 5,100 ইনারে যোগ করতাম। তো যে কোনো একটা করা যায়, যে কোনো একটা করতে হবে, বুঝলি তো? এখানে দিতে হবে না। না তাহলে আর ওখানে লিখতে হবে না, তো তুই ওখানে করতে পারবি ঠিক করে। ওখানে দেখা যাবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5,100 ইনারে লিখে যোগ দিয়ে লিখতে হবে ইনক্রিজ। এই দেখি যারা একটা দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। প্ল্যান্ট 3,800, প্ল্যান্ট 3,800, আর কত বলেছে এখন হবে কত, 3,600। তাহলে দেখ কি লিখবো, দেখ যেটা বলছিলাম লিখতে হয়, দেখ প্ল্যান্ট ইনারে লিখবি 3,800, ঠিক আছে, হলো কত 3,600, মানে 200 টাকা কমলো, বাদ দিয়ে বাইরে বসলো 3,600, ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে কত টাকা করে, 200 টাকা, রিভার্সন ডেবিটে লিখ 200 টাকা, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 200 টাকা। নেক্সট কি বলেছে, ইনভেস্টমেন্ট, দেখি ইনভেস্টমেন্ট সম্পর্কিত কি বলেছে, ইনভেস্টমেন্ট সম্পর্কে কি বলেছে। ইনভেস্টমেন্ট ছিল 5,000 টাকা, ইনভেস্টমেন্ট ছিল 5,000 টাকা, হলো কত ইনভেস্টমেন্ট, 5,500। তাহলে 500 টাকা বাড়লো ইনভেস্টমেন্ট। তাহলে লিখ ব্যালেন্স শিট অ্যাসেট, লিখ ইনভেস্টমেন্ট কত, 5,500, ছিল কত 5,000, ছিল কত 5,000, তাহলে বাড়লো কত 500 টাকা। তাহলে লিখ রিভার্সন কেইটা লিখ 500 টাকা বাই ইনভেস্টমেন্ট 500 টাকা। দেখি দে 5,500 মাইনাস 5,000,
তারপর স্টক ছিল 4,800, হলো কত স্টক? 4,500। স্টক ছিল 4,800, দেখ স্টক ছিল 4,800 কিন্তু হলো কত স্টক? স্টক ছিল 4,800 কিন্তু স্টক হলো কত? 4,500। তাহলে ব্যালেন্স শিটে লেখ 4,500 স্টক। তাহলে কি হলো? কত টাকা কমলো স্টক? 300 টাকা। তাহলে লেখ ডেবিটে লেখ টু স্টক 300 টাকা। ডেটার্স লেখ 8,000 টাকা ইনারে। ব্যালেন্স শিটে ডেটার্স 8,000 টাকা ইনারে লেখ। প্রভিশন কত বলেছে অঙ্কে? 5%। 4,000 টাকা। 4,000 প্রভিশন 5% কত হবে? 400। 8,000 থেকে 400 বাদ দিলে কত? 7,600। মানে প্রভিশন দেখাতে হবে 400 টাকা কিন্তু দেখিয়েছিলি কত টাকা? 600। দেখিয়েছিলি কত টাকা? 600 টাকা। মানে 200 টাকা বেশি দেখিয়েছিলি, 200 টাকা কমাতে হবে। লাইবিলিটি কমানো আমাদেরকে ভালো না খারাপ? ভালো। ভালো। তাহলে রিভার্সন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে 200 টাকা। রিভার্সন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে 200 টাকা লেখ। কি লিখবি? বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট। ব্যাংকে পরে হাত দেবো। দেখ এখানে কি বলেছে ভাই? 1/1/24 P decided to retire. রিটায়ার কে করছে? P রিটায়ার করছে। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ ডিড সাফিসিয়েন্ট মানি টু বি ইন্ট্রোডিউস বাই এক্সিস্টিং পার্টনার পে অফ P। মানে ব্যবসা থেকে রিটায়ার করছে P এবং P রিটায়ার করলে ওর টাকা পয়সা মেটাতে হবে। তার জন্য টাকা পয়সার দরকার হয়। বলছে এক্সিস্টিং পার্টনার মানে কিউ আর পাই থেকে টাকা নিয়ে আসবে, ঠিক আছে, পির টাকা শোধ করার জন্য। অ্যান্ড লিভ 1,200 টাকা টু ওয়ে অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এবং ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1,200 টাকা রেখে দেবে, ঠিক আছে তো? বলছে কিউ অ্যান্ড আর ওয়ার টু প্রোভাইড ওয়ার সাচ অ্যাজ সাম টু মেক দেয়ার ক্যাপিটাল ইকুয়াল। মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে এখানে, কিউ আর আর এর ক্যাপিটালটা ইকুয়াল বলেছে। আচ্ছা এই বলে দিয়েছে। এবার তোদের কাজ কি? গুডউইল বলেছে কত? 6,000 টাকা, ঠিক আছে। গুডউইল অফ দ্য ফার্ম বলে 6,000 টাকা। টেবিল এন্ট্রি কর, গুডউইলের টেবিল এন্ট্রি কর। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে। রিটায়ারমেন্টের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। তা আমাকে জিজ্ঞাসা কর, স্যার এই অঙ্ক কি পরীক্ষায় আসতে পারে? অঙ্ক ভালো অঙ্ক, অঙ্ক ভালো অঙ্ক, অঙ্ক সোজা অঙ্ক, ঠিক আছে তো? কিন্তু এই অঙ্ক কি পরীক্ষায় আসতে পারে? না, এই অঙ্ক পরীক্ষা আসতে পারে না, ঠিক আছে। আছে তো করিয়ে দেবো আমি, কিন্তু এই অঙ্ক পরীক্ষা আসতে পারে না। আর আমার সাজেশন আসতে পারে না পরীক্ষায়, ঠিক আছে তো? আসবে না এই অঙ্ক। অঙ্কটা অব্দি পুরো অঙ্ক ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট না দিলে পরীক্ষা চলে আসতো। আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট না দিলে 6 নম্বর অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে তো? যাই হোক, গুডউইল ট্রিটমেন্ট কর। টেবিল এন্ট্রি শিখিয়েছিলাম, কর। পার্টনারদের নাম বলতো কি কি ছিল রে, একবার বলতো আমাকে। পি কিউ আর। কি লিখতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এই আমাদের ওল্ড রেশিও কত ছিল রে? 1:1:1। টাকাটা কত ছিল? গুডউইলের টাকা বল। 6,000। তোমার 2:2:2। এটা কি বলছো? এবার লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও। 1:1 রিটায়ার করছে কে? পি। তাহলে টাকাটা ভাগ হবে কিউ আর আর এর মধ্যে। 3,000 3,000 1,000 1,000 2,000। পির পাওয়ার কথা 2,000 টাকা। পি ফিউচারে 1 টাকাও পাবে না। তাহলে আজকে পি কে 2,000 টাকা দিয়ে দাও। পি প্লাস হবে 2,000 টাকা। কিউর পাওয়ার কথা 2, কিউ ফিউচারে 3,000 টাকা পাবে। তাহলে আজকে কিউ থেকে 1,000 টাকা নিয়ে নাও, আর এর থেকেও 1,000 টাকা নিয়ে নাও। তাহলে বুঝতে পারলি কি হবে? এটি বহুবার শিখিয়েছি। তাহলে পার্টনার্স ক্যাপিটাল চলে যা। ডেবিট দিকে কিউর ঘরে আর আর এর ঘরে 1,000 করে লেখ। আর ক্রেডিট দিকে পির ঘরে 2,000 টাকা লেখ। বাই কিউ অ্যান্ড আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে লিখবি টু পি ক্যাপিটাল অ্যাকাউন্ট। মোটামুটি সব শেষ। এবার মেলাতে হবে। মেলানোর কাজ অঙ্কে কিছু নেই, দেখ ছোট্ট অঙ্ক।
তোর যেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট টাফ লাগবে সেই জায়গাটা আমি বলবো এই জায়গাটা বুঝতে পারছি না, বলবি কিন্তু, না হলেই বোঝাতে পারবো না, বলবি। কেননা এই সমস্ত অঙ্ক নর্মাল অঙ্ক আমাদের কাছে, কারণ হচ্ছে বিকম এগুলো নর্মাল, এগুলো আসে নর্মালি আসে এগুলো, ঠিক আছে, কোনো টাফ নয়। সুতরাং এগুলো বলবি, ক্লাসে করেছিলাম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, আবার বলবি যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো, বারবার করে বোঝাবো। কোন দিক, এই দিকটা দেখ কত, 1400 আর 5 1900, 1900 আর 2 2100, 2100 থেকে 500 বাদ দিলে কত হয়, 1600। দেখ একবার জাস্ট চোখ বুলিয়ে নিয়ে অ্যান্সার কত বেরিয়েছে। ওটা তো ক্যালকুলেট না করলে বুঝতে পারবি না, ওটা তো ওরা যে বইতে দেখ যে অ্যান্সার দিয়েছে না, ওরা অ্যান্সারটা কি দিয়েছে দেখ, ক্যালকুলেট না, এটা 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 তিনটে যোগ কর না, দেখ কত হচ্ছে, 1600ই হচ্ছে, 1600ই হচ্ছে। দেখ 500 500 500, 3 5 তো 1500 হচ্ছে। আর দেখ 34 33 3 33 কত হয়, 100 হয়, তো 1500 100 1600 হয়। ক্যালকুলেট লাগবে না, মুখোমুখি হয়ে গেল। তাহলে ভাগ করতে বুঝতে পারলি তো ব্যাপারটা, ভাগ কর, লেখ 2, লেখ 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, PUR, কত কত হচ্ছে বল, ওরা যা লিখে তাই লেখ, কত লিখেছে 534, ঠিক আছে। পরেরটা কত লিখেছে বল, 33 33, ঠিক আছে, অ্যান্সার মিললো তো, বুঝেছিস, কোনো ডাউট নেই এখানে। তাহলে এইটুক করার জন্য, এইটুক মেলার জন্য কত নাম্বার পেয়ে গেলি, যতই কঠিন অঙ্ক হোক 3 পেয়ে গেছিস, 3 পেয়ে গেছি এটার জন্য, ঠিক আছে তো। মানে কেউ যদি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট তার পরীক্ষায় পারলো না, 10 এ কি পাবে না, নাম্বার পাবে। ধর ও 6 তো পাবেই পাবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে না পারো 6 পাবেই 10, বুঝতে পারলি, বাকি তো পুরো ঠিক। আচ্ছা এবার কি বলেছে বলে, আমাকে বলে জাস্ট এখান দিয়ে শুনতে হবে, এখান দিয়ে শুনতে হবে, রিটায়ার কে করেছে, পি রিটায়ার করেছে, তাহলে পি কত টাকা পায়, দেখ পি কত টাকা পায় আগে দেখ, বল পি কত টাকা পায়, হিসাব কর, পির ঘরটা কর, 7 আর 1 8 আর 2 10, পি 10,000 টাকা। ও আচ্ছা, রিভ্যালুয়েশনটা পোস্টিং করিনি, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কর, 534 533 533, তাহলে পাই কত, পি পাই 10,534, ওকে তো এই টাকাটা দিতে হবে, কি রে, ওকে তো এই টাকা দিতে হবে, পি কে এই টাকা দিতে হবে, দেখ কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, ব্যাংকে কত আছে, আছে 10,534 আছে না স্যার, কি বলছেন 3,400 টাকা দিতে পারবো, তাহলে দিতে গেলে কি করতে হবে, ওকে এই টাকা দিতে হয়, তাহলে কি করতে হবে, টাকা নিয়ে আসতে হবে, টাকা নিয়ে আসতে হবে, কাকে টাকা নিয়ে, কার টাকা নিয়ে আসবে, আর যদি স্যার যদি টাকা নিয়ে আসতে না পারে তাহলে লোন করতে হবে, হ্যাঁ হ্যাঁ কি না। আমাকে ধর আমি রাউন্ডে যদি বলি পি 10,000 টাকা পাবে, কিন্তু আমার হাতে আছে 3,000 টাকা, আমি দেবো কি করে, স্যার কোনদিন দিতে পারবো না, তখন স্যার লোন করুন, পিস লোন করে দিন। কিন্তু ওরা পিস লোন করতে বলেনি, ওরা কি বলেছে, বলছে যে টাকা নিয়ে আসবে, কারা নিয়ে আসবে, বাকি যারা আছে তারা টাকা নিয়ে আসবে, তারা টাকা নিয়ে আসবে, স্যার কত টাকা নিয়ে সেটা বলেনি, কত টাকা নিয়ে আসবে সেটা তো আমি বের করবো, কত টাকা নিয়ে আসবে, ঠিক আছে, এসব বলবো। তার মানে বাকি দুজনকে টাকা নিয়ে আসতে হবে, কেন টাকা নিয়ে আসতে হবে, ওর টাকাটা শোধ করার জন্য বাকি দুজনকে টাকা নিয়ে আসতে হবে, তো ওয়ার্কিংস কর, আর বলছে টাকা তো নিয়ে আসবে, কে কে টাকা নিয়ে আসবে, কিউ আর টাকা নিয়ে আসবে, টাকাটা নিয়ে আসবে, ওই টাকা দিয়ে পিকে দিয়ে দেবে, ওকে পিকে টাকা পয়সা দেওয়ার পর মিনিমাম ব্যাংকে বা ক্যাশে 1200 টাকা রাখতে বলেছে, দেখ ওকে টাকা পয়সা শোধ করার পর দেখা গেলো টাকা নিয়ে আর ঘরে, দেখ টাকা দেওয়ার পর দেখা গেলো দোকানে ক্যাশ বাক্সে টাকাই নেই, বলছে না তাহলে দোকান চলবে কি করে, মিনিমাম ক্যাশে 1200 টাকা রাখতে হবে, ক্যাশে মিনিমাম 1200 টাকা রাখতে হবে, তাহলে দেখ আমার সঙ্গে করবি, হ্যাঁ আগে কাজ করতে হবে না, এখানে ব্যালেন্স লেখ, অ্যাসেট লেখ, ক্যাশ ছিল তো না, কোথায় ক্যাশ না ব্যাংক বলে, ব্যাংক, ব্যাংকে এখানে শুনছিস তো, ব্যাংকে 1200 লিখলাম, ও 1200 বললো, দেখ বুঝে বললো না বুঝে বললো জানি না, ভালো করে বলছি 1200 কেন, কেন 1200 লিখলাম জানিস তো, বলছে ওর টাকাটা শোধ করার পর, মানে পির টাকা শোধ করার পর ব্যাংকে কত টাকা রাখতে বলেছে, 1200 রাখতে হবে, তাই লিখলাম ব্যাংকে রাখবো, মানে ব্যালেন্স শিটে বসবে ব্যাংক 1200। এবার দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছি, প্রথমে লেখ, এরপরে লেখ যে নোট, নেক্সট নোট 1 নম্বর নোট হলো, 2 নম্বর নোট লেখ, কি লিখবি, ক্যাপিটাল অফ দ্য ফার্ম, যে নোটটা হবে তাকে বলে ক্যাপিটাল অফ দ্য ফার্ম, কি লিখলাম বল, ক্যাপিটাল, কি লিখলাম বল, নোটটার নাম ক্যাপিটাল অফ দ্য ফার্ম, কি লিখলাম, ক্যাপিটাল অফ দ্য ফার্ম, এটা বের করবো, ক্যাপিটাল বের করবো,
ওখানের ক্যাপিটাল কি করে বের করতাম অ্যাডমিশনে? মনে পড়ে অ্যাডমিশনে ক্যাপিটাল কি করে বের করতাম? ক্যাপিটাল অফ দ্য ফার্ম নতুন পার্টনার ক্যাপিটাল বেস করে পুরো পার্টনার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বোধহয় নতুনের উপর বেস করে। এটা তো এরকম নয়, এখানে ক্যাপিটাল বের করবো একটু ডিফারেন্ট টাইপ, একদম সোজা। এখানে ক্যাপিটাল বের করার ফর্মুলা দেখ, ইজি ইজি, এটা অনেক ইজি, অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস, ব্যাস হয়ে গেল ক্যাপিটাল। সবচেয়ে ইজি অ্যাসেট মাইনাস লাইবিলিটি। স্যার অ্যাসেট আবার কি করে হবে স্যার? অ্যাসেট দেখ না, তুই কাজ কর, যোগ করে দে, ব্যালেন্স শিট অ্যাসেট সাইড যোগ করে দে, ব্যাস হয়ে গেল অ্যাসেটস, হয়ে গেল অ্যাসেটস। যোগ কর, ক্যালকুলেটর নে, যোগ কর, মানে ক্যালকুলেটর নিয়ে যোগ কর। যোগ কর, যোগ কর, যোগ কর। কত? 28,900, তাই তো? অ্যাসেট টোটাল হলো 28,900 লিখে দিলাম। অ্যাসেট সাইডে লিখে দিলাম কত? 28,900, ঠিক আছে? এটাই লাইবিলিটি সাইডে লেখে ঋষি, লাইবিলিটি সাইডে লেখ 28,900, অনেক সোজা। এদিকটা কেন ওদের ওয়ার্কিংস পরে করবে, এখানে দেখ কত ইজি করে দেবো, দেখ ওয়ার্কিংস না করেও পুরো করে দেয়। লিখে তো লেখ, অ্যাসেট লেখ 28,900, লিখতে হবে না, লিখতে হবে না, বোঝাতে পারবো না। অ্যাসেট লেখ 20, এই দেখ অ্যাসেট লেখ 28,900, ঠিক আছে? অ্যাসেট লিখে 28,900, এটাই লাইবিলিটি সাইডে লেখ। তাহলে দেখ না, এই যে টোটাল তো 28,900, তার মধ্যে 6,900 যদি ক্রেডিটার্স হয়, তাহলে বাকিটা কি ক্যাপিটাল তো, হ্যাঁ কি না? তাহলে এখানে ক্যাপিটাল লেখ, কত হচ্ছে কর। এখানে কি হবে, কার কার হবে, ক্যাপিটাল কার কার নাম হবে, তো সুন্দর লিখে রেখেছে, ঠিক করেছে। কিউ আর আর হবে, তাই তো? পি তো আর লিখবো না, কিউ আর আর লিখবো। কত টাকা বল, কত টাকা লিখবো বল? 22,000 টাকা, তাই তো? 22,000 টাকা, সুন্দর করে লিখে দিলাম। কিউ আর আর কত লিখলাম বল? দেখছো 22,000 টাকা। এইবার যেই 22,000 টাকা লিখে দিলাম, এবার 22,000 টাকা কি বলেছে, এই যে 22,000 টাকা ক্যাপিটাল, দুজনের ক্যাপিটাল কি বলেছে? ইকুয়াল হবে। কি বলেছে দুজনের ক্যাপিটাল কি বলেছিল? ইকুয়াল হবে। মেক देयर कैपिटल इक्वल। এটা এখানে লিখেছিল তো কোশ্চেনের পর, বলছে তাদের ক্যাপিটালটা ইকুয়াল হবে, তাদের ক্যাপিটাল কি হবে? ইকুয়াল হবে। ক্যাপিটাল যদি ইকুয়াল হয়, 22,000 টাকা ক্যাপিটাল ইকুয়াল হলে কত হবে? 11,11 হবে। 11,11 হবে, তাহলে লেখ এখানে 11,11, হ্যাঁ লেখ 11,000, 11,000। তো ওয়ার্কিংস না করেই কাজ হয়ে গেল, ওয়ার্কিংস না করেই কাজ হয়ে গেল। 11,000, 11,000। আগে আমি যে এখানে করছি, এখানটায় দেখ, যদি বুঝতে অসুবিধা হয় তখন আমি অন্যভাবে করাবো, তখন খাতায় করবি, ঠিক আছে? আগে ভালো করে দেখে নে। তাহলে ক্যাপিটাল কত হলো? কিউ আর আর ক্যাপিটাল 11,11। আগে দেখে নে, টুকিস না, আগে দেখে নে, এটা বুঝতে পারছিস কিনা বলবি আমাকে, হ্যাঁ? তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 2 ব্যালেন্স সিডি। কোনো ডাউট আছে কেন 2 ব্যালেন্স সিডি হলো? কেননা আমাদের যেটা ব্যালেন্স বেরো সেটাই তো ক্যাপিটাল লিখতাম, আর যেটা ক্যাপিটাল সেটাই তো ব্যালেন্স। তাহলে এখানে কত হলো? ক্যাপিটাল 11, এখানেও লিখবো 11, ঠিক আছে? 11,11 হলো। বোঝা গেল এত অবধি? এত অবধি বোঝা গেল? এইবার দেখ, এবার দু সাইড ট্যালি করবো। কিউর ঘরটা ট্যালি কর, পি না, কিউর ঘরটা ট্যালি কর, জাস্ট বোঝার চেষ্টা কর। ডেবিটে হচ্ছে কত? 11 আর 1 12,000 ডেবিট সাইডে, সেটা এখানে লিখলাম 12,000 টাকা, ঠিক আছে? 12,000 থেকে এটা বাদ দিয়ে কত হচ্ছে বল, করেছিস তো? 7,233 বাদ দিয়ে বলতো হ্যাঁ 4667 4667, 4667, এটা হলো 4667 কিউ। এত টাকা কম বেরোলো। এবার আর এর ঘরটা কর, 11 আর 1 12,000, 12,000 থেকে ওটা বাদ দে, কত হচ্ছে বল? 3667। কি বলেছিলাম? পির টাকা শোধ করতে গেলে টাকা নিয়ে আসতে হবে, কারা কারা নিয়ে আসবে? এই দিকে যদি ব্যালেন্স বেরোয়, এই যে ডান দিকে বেরোলো না, এখানে কি লিখতাম? যেই দিকে কম বেরো সেদিক ব্যাংক দিয়ে মেলাবে, যেই দিক কম সেই দিক ব্যাংক দিয়ে মেলাবে, এদিক কম এই দিক ব্যাংক দিয়ে মেলাবে। এই দিক ব্যাংক লেখা মানে কি? টাকা আসা, নিয়ে আসছে। এটাকে কি বলে? অ্যামাউন্ট ব্রট ইন। এটাকে বলে অ্যামাউন্ট ব্রট ইন, ঠিক আছে তো? বুঝতে পারছিস নাকি বুঝিসনি? এবার তুই ভাব না, একটু চিন্তা ভাবনা কর না, সত্যি কি টাকাটা এসছে? সত্যি কি টাকাটা সেরকম এসছে, মানে যত টাকা দরকার? কারণ ওকে তো 10,000 পাঠানো দিয়ে দিতে হবে, তা আছে নাকি? আমি তোকে একটু দেখ গ্রিন কালার হাইলাইট করছি, দেখ এখানে কত? ক্যালকুলেটর নিয়ে এই দুটো যোগ কর, ক্যালকুলেটর যোগ কর। এই টাকা তো নিয়ে এসছে 4,667, 8334, আর ছিল কত বল? দেখ ক্যাশে ছিল কত? 3,400, ক্যাশে ছিল 3,400, যোগ কর 11734 11734, তাই তো? 11734, তাহলে ওকে টাকাটা দিয়ে দে, 10,534 দিয়ে দে, 10,000
534 দিয়ে দে 1200 আসছে ক্যাশ খুলে রেখে দিচ্ছি, বুঝতে পারলি তো? এইটুক টুকেনে আমি 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 আশা করছি হয়তো বুঝতে পারি, যদি না বুঝতে পারিস তোরা এবার টুকেনে, তারপর আমি আবার মুছে আবার আরেকটা ভাবে নিয়ম করিয়ে দেবো, ঠিক আছে তো? যাতে তোরা অ্যাডমিশন শিখেছি। এটা এটা বুঝতে পেরেছিস না? মাথায় ঢুকেছে কি ঢোকেনি বল? এটা মাথায় ঢুকেছে কি ঢোকেনি? এখানে কি লিখতাম বল? টাকা শোধ করে দেবো, টাকা শোধ করলে কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে কত লিখবো বল? টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এখানে কত লিখবো বল? 10,534। অঙ্ক তো মিলে গেছে, দেখ আমি একটু দেখি অ্যান্সার। ও অ্যান্সার ওদের কি বেরোলো না বেরোলো আমাদের যায় আসে না, আমাদের অ্যান্সার মিলে গেছে। 467. ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? ওদের অ্যান্সার কি দেখতে হবে, বাট এটা একদম পারফেক্ট অ্যান্সার হয়েছে, ঠিক আছে তো? বুঝেছিস কি বুঝিসনি এটা? হুম? এরকম বলে কোনো নোট দিতে হবে? না, এইভাবে করলে কোনো নোট দিতে হলো না, বুঝলি? নোট নোট ছাড়াই হয়ে গেল অঙ্কটা। বুঝেছিস কি বুঝিসনি বল? ওরা ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশ 1200 মিলেছে কি বোঝ, ক্যাশটা বোঝ না, জাস্ট আমি করছি দাঁড়া। তোর বোঝানোর জন্য বলছি, ব্যাংকে 1200 আছে কি নেই দেখ। দেখ না, ব্যাংকে ওপেনিং ব্যালেন্স কোন দিকে, এই দিকে লিখতাম না, টু ব্যালেন্স বিটি। তো ওপেনিং ব্যালেন্স কত ছিল বললি না? 3,400 ছিল। টাকা নিয়ে আসলো কিউ কত নিয়ে এসছে বল? আর কত নিয়ে আসলো? ওয়ার্কিংস করলি তুই মাত্র বল। 4667. কিউ নিয়ে এসছে 4667 আর নিয়ে এসছে কত? 3667. 3667। 1053. টাকাটা পি কে দিয়ে দে, পি কে দিয়ে দিলে টাকা চলে যাচ্ছে, লিখবো বাই পি 10,534। দেখবি ব্যালেন্স হচ্ছে কত? 1200। বুঝতে পারলি? দেখিয়ে দিলাম ভেঙে ভেঙে। হ্যাঁ করে রাখ করে রাখ করে রাখ করে রাখ, এটা করে রাখ, ব্যাংকটা করে রাখ। হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, এটা করে রাখলে বেটার হয়। করে রাখ না, পরে বুঝতে পারবি। কি করে করে রাখ। এরপরে কোন অঙ্কটা করবো? হয়ে গেলো তো? দেখ 5 এর দাগের অঙ্ক, শেয়ারের অঙ্ক দিই, শেয়ার শেয়ার কি বলে দেখ, পড় কোশ্চেন পড়। বলছে XY Limited issued 20,000 equity shares of which 10 each payable equally in 4 equal installment, মানে সব কটায় 2.5 টাকা করে হচ্ছে। বলছে পাবলিক অ্যাপ্লাই 25,000 শেয়ার্স, মানে কোম্পানিতে 25,000টা ফর্ম জমা পড়েছে, কিন্তু কোম্পানির শেয়ার 20,000টা শেয়ার বেচতে চায়, ঠিক আছে? 25,000টা ফর্ম জমা পড়েছে, 20,000টা শেয়ার বেচতে চায়, তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা হবে? 5,000টা। দ্য কোম্পানি ডিসাইডেড টু রিজেক্ট শেয়ার্স মানি অন 3,000, কোম্পানি 3,000টা শেয়ার রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে, মানে রিফান্ড হয়ে যাচ্ছে। আর বাকি 2,000টা শেয়ার কি হচ্ছে, অ্যাডজাস্ট করছে, মানে পুরাটা দিয়েছে, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করছে 2,000টা শেয়ার। অঙ্কটা একটু কঠিন হয়ে যেতে পারে যদি এই অঙ্কটা অ্যালটমেন্টে ফেল করে, আর যদি অ্যালটমেন্টে ফেল না বলে এর চেয়ে সোজা অঙ্ক আর হতে পারে না। ঠিক আছে তো? অল শেয়ার্স মানি ওয়ার ডিউলি রিসিভড, সমস্ত শেয়ার টাকা পাওয়া গেছে এক্সেপ্ট একজন শেয়ারহোল্ডার হোল্ডিং হাজারটা শেয়ার ফেল টু পে বোথ কল, তার মানে কলে ফেল করেছে, অ্যালটমেন্টে ফেল করেনি। দেখুন অঙ্কের মধ্যে সেরকম কিছু নেই। হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড, তার শেয়ারগুলো ফরফিট করতে বলেছে।
তো চ অঙ্কটা করি, আরম্ভ করি। আর সবকটার বুঝতে পারলি তো, সবকটার ইয়ে কি করে 2.5 টাকা করে। লেখ, প্রথমে লেখ, জার্নালটা কর। কত দাগের অঙ্ক ভাই? কত দাগ? দাগ নাম্বার 5 নম্বর 5 নম্বর দাগের অঙ্ক, তাই তো? তাহলে প্রথমে লিখবো কি? লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কতগুলো? 25,000টা শেয়ার 2.5 টাকা করে। $62,500 ফার্স্ট জার্নাল। সেকেন্ড জার্নাল কি লিখবো? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন বা শেয়ার অ্যাপ্লিকেশন লেখ। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট $62,500 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো ভাই? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 62,500 টু শেয়ার ক্যাপিটাল। কত লিখবো? 20,000 ইন্টু 2.5। কত হয় 20,000 ইন্টু 2.5 করলে? 50,000। টু কি হবে? রিফান্ড করছি। কতগুলো শেয়ার রিফান্ড করছি? দেখ বলেছিল কতগুলো শেয়ার রিফান্ড করছি? 3,000টা শেয়ার রিফান্ড করছি তো রে। 3,000টা শেয়ার রিফান্ড করলে কি হবে? টাকা চলে যাচ্ছে টু ব্যাংক অ্যাকাউন্ট। 3,000 ইন্টু 2.5 7,500। টু কি লিখবো? টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 2,000 ইন্টু 2.5 কত হবে? 5,000 টাকা। দেখ মিলে গেল। ঠিক আছে, অঙ্কটা ভালো অঙ্ক, ঠিকঠাক অঙ্ক, সোজাই ছিল এই অঙ্কটা, সোজাই ছিল অঙ্কটা। ঠিক আছে তো? এবার কোম্পানি শেয়ারের কাছ থেকে কিসের টাকা চাইবে? অ্যালটমেন্টের টাকা চাইবে। অ্যালটমেন্টের টাকা চাওয়ার জার্নাল কি? আচ্ছা, অঙ্কটা কি কোনো প্রিমিয়াম ছিল? দেখে নে একবার। না, নর্মাল অঙ্ক ছিল। লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত? 20,000 ইন্টু 2.5 50,000 50,000। ঠিক আছে তো? এবার কোম্পানি অ্যালটমেন্ট টাকা পাবে। অ্যালটমেন্টের টাকা পাওয়ার জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত হবে? 50,000 টাকা তো পুরো পাবে না, 50-এর মধ্যে অলরেডি 5,000 টাকা পেয়ে গেছে, তাহলে কত হবে এখন? 45,000 টাকা। এবার ফার্স্ট কল ডিউ করব। ফার্স্ট কল ডিউ জার্নাল লেখ শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল ওই একই হবে। 20,000টা শেয়ার 2.5 টাকা করে 50,000 50,000। ঠিক আছে, এবার ফার্স্ট কল টাকা রিসিভড হবে। জার্নাল লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। ঠিক আছে, ফার্স্ট কলে অ্যামাউন্ট কত লিখবো? 50,000 টাকা। একজন শেয়ারটা ছিল যে ফার্স্ট কলে টাকা দিতে পারেনি। কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি ফার্স্ট কলে?
একজন শেয়ার হোল্ডার ফার্স্ট কলে কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? 1000টা শেয়ার 2.5 টাকা করলে কত হচ্ছে? 2500 টাকা। এটা হয় 47,500। দেখ ফার্স্ট কল অব্দি নামিয়ে দিলাম। ফাইনাল কল ডাকবো। সেম জার্নাল দেখে দেখে কপি কর। ফার্স্ট কলের জার্নালটা দেখে দেখে কপি করতে হবে ফাইনাল কলে। শুধু ফার্স্টের জায়গায় ফাইনাল লিখবি। কি লিখবো? শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত হবে? 50,000 টাকা, তাই তো? 20,000 ইন্টু 2.5 করলে কত হবে? 50,000 50,000। সোজা ছিল না অঙ্কটা? হ্যাঁ। ফাইনাল কল টাকা রিসিভ করবো। জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। আচ্ছা অভিষেক, জানিস এই এন্ট্রিটা যদি কেউ করে তাকেও কারেক্ট অ্যান্সার দিতে হবে। জাস্ট টুকবি না, দেখে নে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, এটা যদি করে তাকেও কারেক্ট অ্যান্সার দিতে হবে। বুঝতে পারলি? রাইট দিতে হবে। বুঝিস কি বললাম? মানে অ্যাকচুয়ালি কি হয়, কেউ কল সিগন্যাল লেখে, কেউ লেখে না। অনেকে লেখে না, অনেকে লেখে না, অনেকে লেখে না। ফরফিকেশন লাগবে। ঠিক আছে? অনেকে লেখে না কল সিগন্যাল। এটাও নাম্বার দিতে হবে তাকে। বুঝতে পারলি? এটাও ঠিক। মানে অনেকে লেখে, তুই দেখবি অনেক বই যদি ফলো করে দিবি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, এই জার্নাল লিখেছে। আদারওয়াইজ লিখেছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 47,500, কল সিগন্যাল ডেবিট 2,500 টাকা, টু শেয়ার ফাইনাল কল 50,000 টাকা। দুটোই কারেক্ট অ্যান্সার। দুটোই কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কেউ কল সিগন্যাল ফলো করে, কেউ ফলো করে না। ঠিক আছে? তা আমরা তো যেমন করি তেমন করবো। আমি বললাম তাই। কল সিগন্যাল অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 2,500 টাকা। এটা কত হলো? 50,000 টাকা। লাস্ট জার্নাল। বলছে 1000টা শেয়ার ফরফিট করো। ফরফিটের জার্নাল জানিস তো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? কতগুলো শেয়ার ফরফিট করছি? 1000টা শেয়ার। কত করে হবে? 10 টাকা করে। 1000টা শেয়ার 10 টাকা করে। কত? 10,000 টাকা। প্রিমিয়াম তো হবে না, কারণ প্রিমিয়াম তো নেই অঙ্কে। হবে কোথা দিয়ে? প্রিমিয়াম তো নেই অঙ্কে। টু কল সিন এরিয়ার। ঋষি বল দেখি কল সিনের কত টাকা এইট হবে? 5 টাকা। 5,000 টাকা, তাই তো? কত টাকা এইট হবে বল? 5,000 টাকা। 5 টাকা। 5 টাকা। হ্যাঁ, তাই তো বলছি 5,000 টাকা এইট হবে। ঠিক আছে তো? আর টু শেয়ার ফরফিটেড 5,000 টাকা। ব্যাস শেষ। এখানে ডি ইস্যু বলেনি। ঠিক আছে তো? তেমন এখানে দুটো জার্নাল কম হলো। অঙ্কটা কেন সোজা হলো জানিস তো? এই রেট গুলো বলে দেয়নি, প্রিমিয়াম বলে দেয়নি। ঠিক আছে? রেট আর প্রিমিয়াম বলে তাহলে ঠিকঠাক থাকতো অঙ্ক। এরকম অঙ্কই আমি আমি কি বলি, সাজেস্টিভের মধ্যে এরকম অঙ্কই থাকবে, কিন্তু অঙ্কের মধ্যে প্রিমিয়াম থাকবে আর রেট আলাদা থাকবে ফাইনালে। বলছি এই অঙ্কটা যারা পারবে তাদের অঙ্কের সঙ্গে একবার থিওরি অডে এসেছিল কি? শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য লেখো। এবার দেখ 4 দাগে একটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে। অ্যাডমিশন, একটা অ্যাডমিশন দিয়েছে, ঠিক আছে তো? অ্যাডমিশন দিয়েছে, বলছে রিভ্যালুয়েশন খোলো আর পার্টনার্স ক্যাপিটাল খোলো। চ সাথেই কর। সোজা অঙ্ক ছিল।
দাগটা কাটা হলো, এবার অঙ্কটা করবো। বলছে এম অ্যান্ড এন আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2, মানে ওল্ড রেশিও ছিল 3:2, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। পার্টনারদের নাম কি কি ছিল? এম আর এন দুজন মিলে বিজনেস করছিল, পরে ওদের একটা বন্ধু ব্যবসায় জয়েন করেছে, তার নাম কি পি, এম এন পি। তাহলে পার্টনারদের নাম লিখে ফেলা লাগে এম এন পি, এম এন পি, সব লেখা হয়ে গেছে। তো প্রথমে দেখ কি বলেছে, পি, দেখ এখানে কি করতে হবে, এখানে তো ব্যালেন্স শিট করতে হবে না, রিজার্ভের টাকাটা ভাগ করে দে। 20,000 টাকা ভাগ করবি কার কার মধ্যে? এম আর এন এর মধ্যে। 3:2 মানে কত হবে? 12 আর 8। তাহলে রিজার্ভটা ভাগ হবে কোথায়? পার্টনার্স ক্যাপিটালে। কিন্তু মাথায় রাখবি, একটা লাইন ছেড়ে রিজার্ভের টাকাটা ভাগ করবি, এক লাইন ছেড়ে। কেন? ওপেনিং ব্যালেন্সটা লিখতে হবে। লিখবো বাই রিজার্ভ বলে কত লিখবো? 12,000 আর 8,000। তারপর কি ছিল? ক্যাপিটাল। এম এর ক্যাপিটাল 1 লাখ আর এন এর ক্যাপিটাল ছিল 80,000। তাহলে লিখ বাই ব্যালেন্স বিডি, উপরে যে ভাগা রেখেছিলাম এখানে লিখবি বাই ব্যালেন্স বিডি 1 লাখ, আর এন এর ঘরে লিখবো 80,000। নেক্সট কি বলেছে দেখ, এক একটা করে। পি ইজ টু বি কন্ট্রিবিউট ক্যাপিটাল 25,000 টাকা। পি কত টাকা ক্যাপিটাল কন্ট্রিবিউট করেছে? 25,000 টাকা, তাই তো? পি ক্যাপিটাল নিয়ে এসছে কত টাকা? 25,000 টাকা। তাহলে কি লিখবো? বাই, আচ্ছা অঙ্কে ক্যাশ আছে না ব্যাংক আছে? ব্যাংক আছে, তাই তো? কি রে, ক্যাশ না ব্যাংক আছে? ব্যাংক আছে। লিখবো বাই ব্যাংক অ্যামাউন্ট বট ইন। কত টাকা নিয়ে এসছে বল? পি 25,000 টাকা বলে অ্যামাউন্ট বট ইন বলে পির ঘরে 25,000 টাকা বসিয়ে দিলাম। নেক্সট, বিল্ডিং 25% বেড়ে গেছে। বিল্ডিং ছিল 80,000, 80,000 25% করলে কত হয়? 20,000 টাকা। তাহলে লিখবো কি? রিভ্যালুয়েশন ক্রেডিট থেকে লিখ বাই বিল্ডিং। দেখাবে কি করে হলো বিল্ডিংটা? 80,000 25% দেখাতে হবে, হ্যাঁ? 20,000 টাকা। নেক্সট কি বলেছে? মেশিনারি 10% ডেপ্রিসিয়েটেড। তাহলে কত? 5,000 টাকা। 50,000 টাকা ছিল মেশিন, তার 10% 5,000 টাকা। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে লিখ টু মেশিনারি। নেক্সট, স্টক রিডিউস বাই 4,000। স্টক 4,000 টাকা। ফার্নিচার আছে। ঠিক আছে, পরে করছি। স্টক যেহেতু পড়ে নিলাম, স্টক রিডিউস বাই 4,000, স্টক কমে গেছে। ঠিক আছে, স্টক অ্যাসেট কমে গেলে রিভার ডেবিটে লিখতে হয়। লেখ টু স্টক 4,000। এবার বলছে মেশিনারি ডেপ্রিসিয়েটেড 10% আর ফার্নিচার 20%। মানে ফার্নিচার কত পার্সেন্ট কমে গেছে? 20%। ফার্নিচার ছিল 10,000, 20% 2,000 হয়। তাহলে রিভার ডেবিটে লেখ টু ফার্নিচার 2,000। অনেকগুলো দিয়েছে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট দিয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে? প্রভিশন ফর ব্যাড ডেট 5%। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট কার উপর হয়? ডেটার্সের উপর হয়। ডেটার্স ছিল 48,000, তার 5% করলে কত হয়? 2,400। তাহলে একটু প্রভিশন ফর ব্যাড ডেট 2,400। রিভার্সন ডেবিটে লিখ টু প্রভিশন ফর ব্যাড ডেট 2,400। ঠিক আছে তো? এইগুলো কিন্তু সব কটা করে করে দেখাতে হবে পাশাপাশি, নাহলে কিন্তু নাম্বার কাটবে। কিন্তু এগুলো সব করে করে দেখাতে হবে, সব কটা করে করে দেখাতে হবে। লাস্ট পয়েন্ট বলছে প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000 টাকা। এটা দেখানোই নেই। প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক ধরনের লাইবিলিটি। এই লাইবিলিটি ব্যালেন্সে দেখাও নি, তাহলে তোকে দেখাতে হবে। লাইবিলিটি দেখানো মানে তোর কাছে লস। লস কোথায় বসে? রিভ্যালুয়েশনে ডেবিট দিকে লে প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000 টাকা। টু প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000 টাকা। ঠিক আছে, টোটাল কত হচ্ছে? 20,000।
তার থেকে মাইনাস করে একটা করি 5 আর 600 টাকাটা আছে তোর কি ছিল প্রভিশন ফর ক্যাবিনেটটা কমে গেলে দাঁড়া 1 মিনিট দেখে নিচ্ছি আমি তো কেন প্রভিশন ফর 5% তো ডেট ছিল কত 48,000 5% করলে কত 2,400 লিখে দিলাম 2,400 আরে ওটা আলাদা ওটা প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ঠিকই আছে ফালতু কি বলছিস 20,000 থেকে বাদ দেবো একটা করে 5 আর 4 9 9 আর 2 11 11 আর 3 14 14 আর 2 16,400 20,000 থেকে 16,400 বাদ দিলে কত হয় 3,600 দেখতো অ্যান্সার বলেছে ওরা অ্যান্সার কত দিয়েছে বলিস 3,600 হবে তাহলে কি লিখবি এখানটায় টু পার্টনার্স ক্যাপিটাল কার মধ্যে ভাগ হবে এম আর এন কত থেকে 3,600 ভাগ কর থেকে 3,600 কে ভাগ কর 3:2 তে ও আচ্ছা একটু করে ভুল লিখে দিয়েছে আর কিন্তু 2,160 আর 2,160 আর একটা 1,440 তো ঠিক আছে ওরা ভুল করে 2160 হবে ভুল করে 9 বসিয়ে দিয়েছে ঠিক আছে এবার লিখবো কি বাই রিভ্যালুয়েশন লেখ শেষ অঙ্কটা এই গুডউইলের আইটেম দেয়নি এখানে 2,160 আর কত 1,440 1,12,000 আর 2 1,14,160 80 আর 8 88 88 আর 1 89,440 এটা হচ্ছে 25,000 ব্যালেন্স টেনে দে অঙ্ক শেষ ঠিক আছে মিলে গেছে স্যার হ্যাঁ তাহলে বুঝতে অঙ্ক না সবাই অঙ্ক ছিল অঙ্ক না একটা পেজে তো সব অঙ্ক কঠিন থাকতে পারে না এই সব অঙ্ক তো কঠিন থাকতে পারে না হয়ে গেল তাহলে 4-এর দাগের হয়ে গেল এবার দেখ চলে আয় এই ভালো অঙ্ক 3-এর দাগের অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা দেখ 3-এর দাগের অঙ্কটা ইস্যু অফ ডিবেঞ্চার দিয়েছে ঠিক আছে তো বলছে গিভ জার্নালিটিস অফ দ্য ফলোইং ইস্যু অফ ডিবেঞ্চার কালকেই করালাম এরকম অঙ্ক দেখ এক্স কোম্পানি ইস্যু করছে 5,000 খানা ডিবেঞ্চার 100 টাকা দামের প্রিমিয়াম ইস্যু করছে প্রিমিয়ামে রিডিম করছে প্রিমিয়ামে কালকে ছিল অঙ্কটা ইস্যু করছে প্রিমিয়ামে রিডিম করছে প্রিমিয়াম তাহলে লেখ জার্নাল লেখ তাহলে ইস্যু করলে কি আসবে টাকা আসবে কত দাগের অঙ্ক এটা বল 3-এর 1 টাকা আসছে মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট তাহলে ডিবেঞ্চারটা ইস্যু করলো কিসে বল প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করলো প্রিমিয়ামে কত পার্সেন্ট প্রিমিয়ামে ইস্যু করলো বল স্যার ডিবেঞ্চার 5% প্রিমিয়ামে ইস্যু করলো মানে 5 লাখ টাকা ডিবেঞ্চার 5% প্রিমিয়াম মানে কত 105 টাকা তাহলে 5,000 ইন্টু 105 লাইক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবি 5,000 ইন্টু 105 5,000 ইন্টু 105 কত হচ্ছে কর 5,000 ইন্টু 105 করে দেখ কত বেরোচ্ছে 5,25,000 এক লাইন ছেড়ে লিখবো 2 কি লিখবো 2 কত পার্সেন্ট ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে বল ডিবেঞ্চার কত পার্সেন্ট ইস্যু করা হচ্ছে 10% ডিবেঞ্চার টু 10% ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে টু 10% ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে এবার 5,000 খানা ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে ডিবেঞ্চারে অলওয়েজ ফেস ভ্যালু মানে 100 টাকা বসবে কত হবে 5 লাখ টাকা হয়ে গেল এত অবধি এটাও কোনো ডাউট নেই এইবার তুই যখন ডিবেঞ্চার গুলো ইস্যু করলি কিসে প্রিমিয়ামে আমি বলেছিলাম ইস্যু যদি প্রিমিয়ামে করো তখনই সিকিউরিটিজ প্রিমিয়াম আসে লিখবো কি টু সিকিউরিটিজ প্রিমিয়াম কত টাকা 25,000 টাকা কি করে হবে 5,000 টাকা ডিবেঞ্চার 5 টাকা করে প্রিমিয়াম তাই তো 105% 5 টাকা প্রিমিয়াম এত অব্দিও ক্লিয়ার হয়েছে আরো দুটো পয়েন্ট বাকি আছে কিন্তু এখানটায় এবার তুই আজকে নিয়েছিস
তুই আজকে ডিবেঞ্চার ইস্যু করে তুই বলেছিস টাকাটা বেশ কয়েক বছর পর টাকাটা শোধ করবো। তুই যখন শোধ করবি টাকাটা কে শোধ করবি বলেছিস? প্রিমিয়ামে। তা প্রিমিয়ামে যদি শোধ করিস তাহলে প্রিমিয়ামটা কি হয়? প্রিমিয়াম অন রিডেমশন কেইট হয় বলেছিলাম। প্রিমিয়াম অন রিডেমশন কেইট হয়। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার কত টাকা প্রিমিয়ামে শোধ করবি বল? 5%, তাই তো? কত পার্সেন্ট প্রিমিয়াম শোধ করবি বল? 5%। তাহলে কত হবে? 5 লাখের 5% করলে কত হবে? 25,000 টাকা। ঠিক আছে, এবার কি শিখেছিলাম? লস। এই যে ডিবেঞ্চারে শোধ করছি, আমার ফেস ভ্যালু ছিল 100 টাকা। ফেস ভ্যালু, এটা কি ছিল? ফেস ভ্যালু ছিল 100 টাকা। আর রিডিম ভ্যালু কত? রিডিম ভ্যালু কত বল? 105 টাকা। তুই যখন ফিউচারে শোধ করবি তখন কত টাকা শোধ করতে হবে? 105 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, 105 টাকা শোধ করতে হলে 100 টাকার বদলে তুই ফেস ভ্যালুর চেয়ে কি এক্সট্রা টাকা পেমেন্ট করছিস? হ্যাঁ, কত টাকা এক্সট্রা? 5 টাকা। তাহলে এটাই লস, এটাকেই লস বলা হয়। ঠিক আছে, তাহলে ডেবিটের লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত টাকা? 25,000 টাকাই হবে। এটা একটু বড় জার্নালই হয়। 2 নম্বর পয়েন্টটা করবো। বলবো? 2 নম্বর পয়েন্টটা কি বলেছিল দেখ। বলছে বি কোম্পানি ইস্যু 4,000 খানা ডিবেঞ্চার ইস্যু করছে ডিসকাউন্টে এবং রিডিম হচ্ছে প্রিমিয়ামে। তাহলে ইস্যু করছি ডিসকাউন্টে মানে কত? 100 টাকা ডিবেঞ্চার 5% ডিসকাউন্ট মানে 95 টাকা। তাহলে লেখ 4095, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 4095 কত হচ্ছে বল? 3,80,000। কত হলো? 3,80,000। 3,80,000, তাই তো? কত হলো বল? 3,80,000। তাহলে ডিবেঞ্চার গুলো যখন ইস্যু করলি কত পার্সেন্ট ডিসকাউন্টে? 5%। 5%। 5% ডিসকাউন্ট মানে কত টাকা ডিসকাউন্টে? 20,000 টাকা। লিখবি না, আমি এখানে একটা জিনিস লিখলাম 20,000 টাকা ডিসকাউন্টে। লিখলাম, লিখিস না কিন্তু। তুই যখন ডিবেঞ্চার গুলো ইস্যু করলি কত টাকা ডিসকাউন্ট ইস্যু করলি? 20,000 টাকা ডিসকাউন্ট ইস্যু করলি। আচ্ছা, এবার নিচে এক লাইন ছেড়ে লেখ 2 কি লিখবো? কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বল এখানে? ডিবেঞ্চার 5% ডিবেঞ্চার লেখ। 999। দাঁড়া এক মিনিট দেখে নিই আমি। 9% ডিবেঞ্চার কত টাকা লিখবো? 4,000 টা ডিবেঞ্চার 100 টাকা করে, কত হচ্ছে? 4 লাখ টাকা। দেখ দু সাইড ট্যালি হলে এই অবস্থায় দাঁড়িয়ে কেন 4 লাখ টাকা ট্যালি হলো তো? এইবার তুই যখন ওদের টাকাটা শোধ করবি, কে শোধ করবি বল? প্রিমিয়াম। ফিউচারে যখন ওদের টাকা শোধ করবি, কি শোধ করবি? স্যার প্রিমিয়ামে। কত পার্সেন্ট প্রিমিয়ামে? 5%। মানে কত দেবো? 105। 4,000 ইন্টু 105 করলে কত হয়? 4 লাখ। তো ফিউচার ওদের টাকা শোধ করবি কত? 4,20,000 টাকা। ঠিক আছে তো? তাহলে কি লিখবো এখানে? 2 প্রিমিয়াম অন রিডেমশন। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার কত টাকা হলো? তাহলে তুই যখন ইস্যু করেছিলি তখন 20,000 টাকা ডিসকাউন্ট ছিল, মানে ডিসকাউন্ট এক ধরনের লস। আবার তুই যখন ওদের টাকাটা শোধ করবি প্রিমিয়ামে তখনও 20,000। তাহলে টোটাল কত হলো? 40,000 টাকা। এটাকেই বলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। একবার ডেবিট লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। লেখ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। হয় ভাই, 3 এর দাগের অঙ্কটা হয়ে গেল। দুয়ের দাগের অঙ্কটা একটা ইস্যু অফ শেয়ার অঙ্ক দিয়েছিল। ঠিক আছে তো? কি বলেছিল? পূর্ণিমা লিমিটেড ইস্যুড 5,000 ইকুইটি শেয়ারস। ঠিক আছে তো? অফ রুপিস 10 ইচ, পেবেল রুপিস 6 অন অ্যাপ্লিকেশন, রুপিস 2 অন অ্যালটমেন্ট, রুপিস 2 অন কল। তো বলে দিয়েছে 6 টাকা অ্যাপ্লিকেশন, 2 টাকা অ্যালটমেন্ট, 2 টাকা কল, মানে প্রিমিয়াম নেই। বলছে অল শেয়ারস মানি ওয়ার ডিউলি রিসিভ এক্সেপ্ট হোল্ডার 500 শেয়ারস ফেল টু পে অ্যালটমেন্ট এন্ড কল। মানে একজন শেয়ার হোল্ডার ছিল যে 500 শেয়ার টাকা দিতে পারেনি অ্যালটমেন্ট এবং কলে। দিস শেয়ারস ওয়ার ফরফিটেড এবং পরে সেই শেয়ারগুলোকে রিইস্যু করা যায় 8 টাকা করে। তো প্রথমে ফরফিটেড জার্নাল লিখবো কি? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট,
কত দাগের অঙ্ক দেখতে এটা? 2 এর দাগে, তাই তো? প্রথমে লিখবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট করা হয়েছে দেখ। কতগুলো শেয়ার ফরফিট করেছি? 5000 না, 500টা শেয়ার ফরফিট করেছি। ঠিক আছে তো? 500টা শেয়ার ফরফিট করেছি কত করে? 10 টাকা করে হবে। কেননা পুরো টাকাই ডাকা হয়েছে। তাহলে 500 × 10 5000 টাকা। 2 করব কলস ইন এরিয়ার। 2 কলস ইন এরিয়ার। তো কত টাকা দিতে পারেনি দেখ। কি বলেছে কত টাকা দিতে পারেনি? কি বলেছে কত টাকা দিতে পারেনি? ও অ্যালটমেন্ট আর কলের টাকা দিতে পারেনি। তাহলে অ্যালটমেন্ট আর কলে কত ছিল? 4 টাকা। তাহলে কত লিখব? 500 × 4 2000 টাকা। 2 শেয়ার ফরফিটেড লিখব 3000 টাকা। এটা তো বুঝতে পারলি তো? এতে কোনো ডাউট নেই এখানে। এবার রিইস্যু করব কতগুলো শেয়ার বলতো? 500টা শেয়ার রিইস্যু করব 8 টাকা করে। টাকা আসছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 500 × 8 কত? 4000 টাকা। তারপর কি লিখব? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট 500 × 2 1000 টাকা। 2 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 5000 টাকা। লাস্ট এন্ট্রি। লাস্ট এন্ট্রি কি লিখব? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে? শেয়ার ফরফিটেড ক্রেডিট কত ছিল বল? 3000 টাকা। ডেবিট কত ছিল? 1000 টাকা। 3 থেকে 1000 বাদ দিলে 2000 টাকা অ্যান্সার। দেখ তো অ্যান্সার কি 2000 টাকা আছে? দিয়েছে অ্যান্সার কিছু? এটার অ্যান্সার দেয়নি। ঠিক আছে। লাস্ট একটাই অঙ্ক বাকি আছে। এর সাথে একটা থিওরি অরে দিয়েছিল না? কি বলছিল? ইক্যুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের পার্থক্য লেখো। লাস্ট অঙ্ক পি এর অ্যাপ্রোর একটা অঙ্ক দিয়েছিল। ঠিক আছে তো? 1 নম্বর অঙ্কটা দাগ কাট। ডেবিট ক্রেডিট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে? ক্রেডিট দিকে লিখব কি? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে কি লিখব? নেট প্রফিট। কি লিখব প্রথমে? নেট প্রফিট। তো কি বলেছে? কোশ্চেনটা পড়ি এবার। এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 6:3:1। রেশিও ছিল 6:3:1। রেশিও ছিল 6:3:1। দেয়ার ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ অন 1/4/23। ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল? 1,80,000, 90,000 আর 30,000 রেসপেক্টিভলি। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024 আফটার কনসিডারিং দ্য ফলোইং। ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে কত? ওই দেখ ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করে দিয়েছে 18,000, 9,000, 6,000। তাহলে কেইটা লিখে দে। কেইটা লিখ বাই IOT ইন্টারেস্ট অন ড্রয়িংস। কি কি নাম ছিল পার্টনারদের? ABC। এর 18,000 টাকা, বির 9,000 টাকা, সির 6,000 টাকা। কত হলো? 33,000 টাকা। ঠিক আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলছে কত? 5%। ডেবিট দিকে লিখবো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, মানে A
বি সি। তো এর ক্যাপিটাল কত ছিল দেখ কোশ্চেনে, এর ক্যাপিটাল ছিল কত কোশ্চেনে 1,80,000 ও 90 ও 30, 1,80,000, 90,000, 30,000। কত পার্সেন্ট ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল? 5%। এটা তো নর্মাল অঙ্কই ছিল। 9,000 টাকা, 4,500 টাকা, 1,500 টাকা। তাহলে আইওসি কত হলো? 15,000 টাকা। হয়ে গেল। পার্টনার স্যালারি লেখ, লেখ 2 পার্টনার স্যালারি, লিখবি 2 পার্টনার স্যালারি। এ বি সি, এর স্যালারি কত ছিল? 12,000 টাকা পার অ্যানাম বলে দিয়েছিল, তাই 12,000 টাকাই লিখবি। বি 10,000 টাকা পার অ্যানাম বলেছিল, 10,000 টাকাই লিখবি। এ 12 লিখবি, বি 10 লিখবি। এ লিখবি 12,000, বি লিখবি 10,000। কিন্তু সি তে গল্প দিয়েছে দেখ, সি বলেছে 500 পার মান্থ, তাহলে সি লিখবো কত? 6,000 টাকা। এটা বোঝা গেল তো? 500 টাকা পার মান্থ বলেছিল, তাই 12 দিয়ে গুণ হয়ে গেল। 22 আর 6 28,000 টাকা। লাস্ট পয়েন্ট বলেছিল লোন ফ্রম এ, এর থেকে লোন নেওয়া হয়েছিল, এর থেকে লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে? এর থেকে লোন নেওয়া হয়েছিল কত তারিখে? 1/4/23-এ এর থেকে লোন নেওয়া হয়েছিল। লোনের উপর কি হয়? ইন্টারেস্ট হয় কত পার্সেন্ট? 6%। 6%। তাহলে লোনটা কবে নেওয়া হয়েছিল বল? বছরের শুরুতে, মানে সারা বছরের ইন্টারেস্ট হবে। তাহলে 1,00,000-এর 6% 6,000 টাকা। আর নেট প্রফিট কত বলেছিল বল অঙ্কে? নেট প্রফিট 1.5 লাখ। মানে আমি এখানে 1,44,000 লিখবো নেট প্রফিট, বুঝতে পারলি তো? 1,44,000 কেন লিখলাম বুঝেছিস? আমি পরে দেখি 6,000 টাকা কি করে মাইনাস হলো। তাহলে 1,44,000 আর 33 যোগ কর, 1,77,000। এর থেকে মাইনাস করবে কি? 28 আর 15 43,000। কত হচ্ছে? 1,34,000। দেখতো অ্যান্সার দেখতো। টু ব্যালেন্স অফ প্রফিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এক লাখের 6%। বোঝাই যাবে। এ বি সি রেশিও কি ছিল? 6:3:1। 6/10, 3/10 আর 2, সরি, 6/10, 2/10 আর 1/10। তাহলে 1,34,000 ডিভাইড বাই 10 ইন্টু 6 কত হচ্ছে? 80,400, 40,200, 40,200, 13,400। 13,400। আমি বলেছিলাম লাস্টে দেখিয়ে দেবো। ওরা বলেছিল নেট প্রফিট কত বলেছিল বল অঙ্কে? নেট প্রফিট কত বলেছিল অঙ্কে? 1,50,000। মাইনাস করবো কি? ইন্টারেস্ট অন লোন। কত নিয়েছিলাম লোন? 1,00,000 টাকা লোন নেওয়া হয়েছিল, তার উপর কত পার্সেন্ট? লোনের উপর 6% ইন্টারেস্ট। তা লোনের উপর যদি ইন্টারেস্ট দিয়ে দেয় কোম্পানি, তাহলে কোম্পানি প্রফিটটা কমে যাবে। তাহলে কত হবে? 6,000 টাকা। 1,50,000 থেকে 6 বাদ দিলে কত হলো? 1,44,000।
ওরা না কি ভুল করেছে জানিস? এই যে বলছি ওরা কি ভুল করেছে? মানে এই assumption আমি করব না। লোনের উপর কত % ইন্টারেস্ট? 6% ইন্টারেস্ট হয়। আর লোনের তো ডেট বলেছে কবে? 1/4/23 তাহলে সারা বছর ইন্টারেস্ট হবে তো। ওরা 6 মাসে ইন্টারেস্ট করেছে। ওরা যা যা যে ইচ্ছা। আমি কেন 6 মাসের করব? লোনের ডেট যদি হ্যাঁ। না বলতো তখনই বলতাম লোন বছরের মাঝখানে নিয়েছি। হুম। লোনের ডেট তো বলে দিয়েছে 1/4/23 এ লোন নিয়েছি। তাহলে আমি কেন 6 মাস করব? প্রথমে তো দিয়ে দিয়েছে। যদি আমি 6 মাস করি তাহলে ওদের সঙ্গে অ্যান্সার ট্যালি করে গেছে। ঠিক আছে তো? 134 না? না, আচ্ছা এটা কত হলো আমাদের? 1,77,000 থেকে 43 বাদ দিলে কত হয়? 1,34,000 তাহলে মডেল সেট 3 শেষ হয়ে গেল। সবকটা অঙ্ক করে দিলাম। কত ছিল? রেশিও কি ছিল? 6:3:1